আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার আমন্ত্রণ একটি বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে শুরুতে পুঁজিবাজারের এই মুহূর্তের খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন রাজিউর রহমান এবং সিএসিতে আছেন মাহবুব রহমান। ধন্যবাদ রহমান আপনাকে। 569 কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ এবং এখনও পর্যন্ত সূচকের নেগেটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে। ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 42 পয়েন্ট কমেছে এই মুহূর্তে, অবস্থান করছে 4743 পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটি 3 পয়েন্ট কমে 1614 পয়েন্টে অবস্থান করছে। লেনদেন প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে 223টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে এই মুহূর্তে। দর বৃদ্ধি পেয়েছে 95টির এবং 37টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এছাড়া টপ ট্রেডের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে অবস্থান করছে বেক্সিমকো ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে, আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ওরিয়ন ফার্মা, কেপিসিএল, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বারাকা পাওয়ার, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় প্রথমে রয়েছে এখনও পর্যন্ত সিএপিএমআই বিবিএল মিউচুয়াল ফান্ড, 10% দর বেড়ে 9 টাকা 90 পয়সায় প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে। পরবর্তীতে রয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেডেরও 10% দর বৃদ্ধি পেয়েছে। এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে, নর্দার্ন ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে রয়েছে বেক্সিমকো। এছাড়া পরবর্তীতে রয়েছে বিআইএফসি, এসিএমএল, বিএসএল গ্রোথ ফান্ড, সাভার রিফ্যাক্টরিজ, সিএনএ টেক্সটাইল এবং জিল বাংলা। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় জেনারেশন নেক্সট ফ্যাশন রয়েছে প্রথম অবস্থানে। এই মুহূর্তে 9.52% দর হারিয়েছে প্রতিষ্ঠানটির এবং 3 টাকা 80 পয়সায় প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে সর্বশেষ। দ্বিতীয় অবস্থানে রয়েছে মেঘনা কন্ডেন্স মিল, তৃতীয় অবস্থানে জাহিন টেক্সটাইল রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে কেয়া কসমেটিক্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত, ডেল্টা স্পিনার্স রয়েছে, পুরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং ইনটেক অনলাইন। এছাড়া সেক্টর ওয়াইজ লেনদেনে দেখা যাচ্ছে এই মুহূর্তে মিউচুয়াল ফান্ড সেক্টর ছাড়া বাকি সবগুলো সেক্টরে নেগেটিভ রয়েছে এবং সবচেয়ে বেশি এই মুহূর্তে দর হারিয়ে লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরে। 38টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে, দর বৃদ্ধি পেয়েছে মাত্র 8টি প্রতিষ্ঠানের। ইঞ্জিনিয়ারিং সেক্টরে 29টি, ইন্স্যুরেন্স সেক্টরে 22টি, ফার্মাসিউটিক্যাল সেক্টরে 24টি, ব্যাংকিং সেক্টরে 28টি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে 16টি, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে 10টি, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে 11টি এবং মিসেলেনিয়াস সেক্টরে দেখা যাচ্ছে 9টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে এবং মিউচুয়াল ফান্ড সেক্টরে এই মুহূর্তে দেখা যাচ্ছে 19টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, সেখানে 8টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ লেনদেনের খবর জানতে চলে যাচ্ছি সিএসি স্টুডিওতে। সেখানে রয়েছেন মাহবুব রহমান। রাজিউর, আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চিটাগং স্টক এক্সচেঞ্জেও নেগেটিভ ট্রেন্ড রয়েছে এই মুহূর্তে। ঢাকা লেনদেনে দেখা যাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি এই মুহূর্তে দেখা যাচ্ছে 47 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, 8187 পয়েন্টে অবস্থান করছে। সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্স দেখা যাচ্ছে 115 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে এই মুহূর্তে 13,555 পয়েন্টে এবং 30 ইন্ডেক্স দেখা যাচ্ছে 113 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে এই মুহূর্তে 11,631 পয়েন্ট অবস্থান করছে। এখনো পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 15 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, 139টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, 64টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এবং 25টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে টপ ট্রেডের তালিকায় বেক্সিমকোর প্রথম অবস্থানে রয়েছে, বেক্সিমকো ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে, আইএফআইসি রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে কেপিসিএল রয়েছে, ব্র্যাক ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, লাফার্জ হোলসেম বাংলাদেশ, স্কয়ার ফার্মা এবং লেগেসি ফুটওয়্যার। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে কেডিএস এক্সেসরিজ লিমিটেডের, 10% দর বৃদ্ধি পেয়েছে। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 4 টাকা 80 পয়সা টাকার অঙ্কে দর বৃদ্ধি পেয়েছে, এই মুহূর্তে অবস্থান করছে 52 টাকা 80 পয়সা দরে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, 10% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটিও। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্রাইম ফাইন্যান্স রয়েছে, ঢাকা ডাইং, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এছাড়া রয়েছে বিকন ফার্মা রয়েছে, বিচ হ্যাচারি, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, এসিএমএল বিএস গ্রোথ ফান্ড এবং ঢাকা ডাইং।
এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে বিডি ওয়েল্ডিং রয়েছে, 14.24% দর হারিয়েছে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইনটেক অনলাইন, রয়েছে কেয়া কসমেটিক্স, মুজাফফর হোসেন স্পিনিং মিল, খান ব্রাদার পিপি ওভেনবেক, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এবং এবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড। তো এই ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। মাহবুব রাজির, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জেনে নিলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে করোনাকালীন সময় দেশের এয়ারলাইন্স ব্যবসা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নভ এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। মফিজুর রহমান, আপনাকে স্বাগতম একুশে বিজনেসে। ধন্যবাদ। আমরা জানি যে করোনার প্রাদুর্ভাবে বেশিরভাগ সেক্টরই আসলে চ্যালেঞ্জ ফেস করছে, তবে কোভিডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে সেক্টরগুলো তার মধ্যে একদমই প্রথম সারিতে অবস্থান করছে এয়ারলাইন্স বা এভিয়েশন ইন্ডাস্ট্রি। তো একটু জানতে চাইবো যে আসলে কি অবস্থা, কেমন চ্যালেঞ্জ ফেস করছেন আপনারা? আপনি ঠিকই বলেছেন যে এই করোনার জন্য সারা পৃথিবীতে যে এমন কোন সেক্টর নেই যেটা হিট হয়নি, কিন্তু আমরা যদি লক্ষ্য করে থাকি আমরা দেখব যে এভিয়েশন ইন্ডাস্ট্রি অলটুগেদার, পার্টিকুলারলি এয়ারলাইন সেক্টর যেটা, সেটা সবচেয়ে ভয়াবহভাবে এফেক্টেড হয়েছে। বাই নাও কিন্তু বড় মাঝারি ছোট প্রায় 200-250 এয়ারলাইন দেউলিয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু বেশ বড় বড় এয়ারলাইনে যদি নাম নিয়ে আসি আমরা, ভার্জিন অস্ট্রেলিয়া, তারপর অ্যাভিয়েঙ্কা যেটা সাউথ আমেরিকার সবচেয়ে বড় এয়ারলাইন গ্রুপ, তো এইরকম কিন্তু অনেক বড় বড় এয়ারলাইন আমরা দেউলিয়াতের পথে দেখেছি। তো এইরকম অনেক নাম বলা যাবে, তো যার কিন্তু এইরকম এফেক্টেড কিন্তু অন্য কোনো সেক্টর হয়নি যে এন মাস একটা ইন্ডাস্ট্রি দেউলিয়াতের পথে চলে গেছে অথবা বন্ধ হয়ে গেছে। তো আমরা বিশ্বের প্রবাহের বাইরে না, আমাদেরও কিন্তু যেটা হয়েছে আর কি, যে আমরা যদিও আমাদের করোনার যে আমাদের সবকিছু বন্ধ হয়ে গেছে মার্চের থেকে, কিন্তু আমরা এটার ফল কিন্তু পেতে শুরু করি জানুয়ারি মাসের দিক থেকে। আমাদের প্যাসেঞ্জার কমে আসতে থাকে, ফ্লাইট সংখ্যা কমাতে হয়। তো প্যাসেঞ্জার কমা, ফ্লাইট সংখ্যা কমা, তার মানে আমাদের রেভিনিউ কমা। তো যার ফলে তার পুরো প্রায় 2.5 মাসের মতো আমাদের তো কোনো ফ্লাইট ছিল না, মার্চের 25 তারিখ থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত। এই দীর্ঘ সময় কিন্তু এয়ারলাইনগুলোর আপনার খরচ কিন্তু থেমে থাকেনি, খরচ কিন্তু চালিয়ে যেতে হয়েছে, কারণ এইচআর, বেতন, ট্রেনের পেমেন্ট, ট্রেনের মেইনটেনেন্স সবকিছু মিলে খরচ কিন্তু থেমে নাই, কিন্তু ইনকাম শূন্য। যার ফলে আমাদের এয়ারলাইন সেক্টরে আমরা যারা, আমাদের কিন্তু আমরা খুবই একটা নাজুক পরিস্থিতি, ভঙ্গুর পরিস্থিতিতে চলে আসছে আর কি। তো এখন যদিও ফ্লাইট শুরু হয়েছে, কিন্তু আমাদের সেই রিস্ক সেটা এখনো চলে যায়নি। এটা গেল এয়ারলাইনের বিষয়টা। তো ওভারঅল যে অ্যাভিয়েশন সেক্টর যদি আমরা বলি, শুধু এয়ারলাইনের সাথে আমাদের দেশে কিন্তু একটা হেলিকপ্টার ইন্ডাস্ট্রি আছে, সেটাও আমাদের অর্থনীতিতে বেশ ভালো অবদান রাখে বিভিন্ন কানেক্টিভিটি দিয়ে। এয়ারলাইনের প্রত্যক্ষ কিন্তু যে এয়ারপোর্টগুলো কিন্তু অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির একটা পার্ট, কারণ এয়ারলাইনের যে ট্যাক্স আমরা দেই এয়ারপোর্টকে, সেই ট্যাক্স দিয়ে কিন্তু এয়ারপোর্টও বেঁচে থাকে। তো যার ফলে একটা মানে সার্বিকভাবে যদি আমরা বলি যে একটা চেইন রিঅ্যাকশনে পুরো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিটাই আমাদের দেশে এবং বিশ্বে এটা কিন্তু প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন ব্যবসায়িক খাতের জন্য কিন্তু সরকার প্রণোদনা ঘোষণা করেছিল, তো সেক্ষেত্রে আসলে আপনারা কোনো প্রণোদনা পেয়েছেন কেন একটু জানতে চাই। আচ্ছা, এমনি কিন্তু সারা বিশ্বে যদি আমরা রেফারেন্স নেই, সেখানে পার্টিকুলারলি আমরা নর্থ আমেরিকা, ইউরোপ
আমাদের এশিয়ারও বেশ কিছু দেশে, আমরা সিঙ্গাপুর বলি, মালয়েশিয়া বলি, চায়না বলি। তো এখানে এয়ারলাইন ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা স্পেসিফিক প্রণোদনা দেওয়া হয়েছে। যেমন আমেরিকাতে কিন্তু আপনার গভর্নমেন্ট আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই সব এমপ্লয়ীদের বেতন কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে, এয়ারলাইন দিচ্ছে না। তারপরে খুব অল্প সুদে আপনার ক্যাপিটাল লোন যেটা এয়ারলাইনকে দেওয়া হয়েছে। তো আমাদের দেশে কিন্তু সেই অর্থে এয়ারলাইন আমরা কোনো পার্টিকুলার সাপোর্ট প্যাকেজ পাইনি। একটা জিনিস যেটা হয়েছে, যেটা যে আপনার সার্ভিস ইন্ডাস্ট্রির যে একটা দেওয়া আছে, তো সেইখানে আমাদের বাংলাদেশের সার্ভিস ইন্ডাস্ট্রিটা একটা বিরাট খাত। তো সেই বিরাট খাতের মধ্যে থেকে এয়ারলাইনের জন্য যে ভাগ আসে, সেটা আমাদের জন্য অ্যাকচুয়ালি কোনো কিছুই না। ইটস এ পিনাট ইন টার্মস অফ দ্য নিড। তো যার জন্য আমি রাদার বলবো যে না, আমাদের সেই অর্থে আমরা কোনো প্রণোদনা পাইনি। আচ্ছা আচ্ছা, তো আমরা এই খাতে আরো অনেক কথাই শুনবো আপনার কাছ থেকে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে করোনাকালীন দেশের এয়ারলাইন্স ব্যবসা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। একটু জানবো যে আপনি বিরতির আগে এই সেক্টর নিয়ে বলছিলেন, নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল। একটু জানতে চাইবো যে ফ্লাইট রিজিউমের পরে এই মুহূর্তে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো কিভাবে, মানে কতখানি আসলে পরিচালিত হচ্ছে? আসলে আগের মতো তো এখনো শুরু হয়নি, তারপরেও কি অবস্থা এখন? জি, আমাদের শুরু হয়েছে ডোমেস্টিক ফ্লাইট দিয়ে। ইনিশিয়ালি 4টা এয়ারপোর্ট দিয়ে শুরু হয়েছিল এবং খুব সীমিত সংখ্যক ফ্লাইট দিয়ে শুরু হয়েছিল। এরপরে ধীরে ধীরে আমরা বাকি এয়ারপোর্টগুলো, ডোমেস্টিক এয়ারপোর্ট আমাদের নেটওয়ার্কে চলে এসছে। এখন বাংলাদেশের ডোমেস্টিক সেক্টরে সবগুলো এয়ারপোর্টে ফ্লাইট শুরু হয়েছে। তো এখনো কিন্তু আমরা আমরা যদি আমি বলি যে প্রি মার্চ সিচুয়েশনের, সেখানে আমরা ইভেন 50-60% ক্যাপাসিটি ইউটিলাইজ করছি না। তার মানে আমাদের প্রায় 40% ক্যাপাসিটি এখনো আনইউটিলাইজ রয়ে গেছে, যেটা আমাদের ইউটিলাইজ করতে পারছি না। তো আমি আশা করছি যে খুবই ধীরে ধীরে এই অবস্থাটার উন্নতি হচ্ছে। আমরা খুবই আস্তে আস্তে প্যাসেঞ্জার বাড়ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা খুব সম্ভবত নর্মালসি যদি আমি মনে করি, সেটা এই বছরের শেষ অথবা আগামী বছরের শুরু পর্যন্ত চলে যাবে আমাদের নর্মালসিতে আসতে। তো আপনি জানেন যে এখনো কিন্তু মানে আমরা মাত্র 75% আমাদের ক্যাপাসিটি, যেটা যদি 100টা সিট থাকে ধরেন, আমরা 75টা সিট প্যাসেঞ্জার নিতে পারি, বাকি 25টা সিট কিন্তু খালি রাখতে হয়। তো এইটা একটা লিমিটেশন আছে। এটা পৃথিবীর অনেক দেশে এই লিমিটেশনটা উঠিয়ে দিয়েছে, তারা 100% ক্যাপাসিটি নিচ্ছে। তো আমাদের মনে হয় আমাদের যে এতদিনের যে ফ্লাইট চালানোর অভিজ্ঞতা, এটার আলোকে হয়তো আমাদের ভাবতে হবে যে এই রেস্ট্রিকশনটা আর থাকবে কিনা। আচ্ছা আচ্ছা, আমরা তো স্বাস্থ্যের প্রত্যেকটা বিধি মেনে ফ্লাইটটা পরিচালনা করি, যার ফলে এয়ারলাইনের ট্রাভেল কিন্তু সবচাইতে সেফেস্ট। তার মানে স্বাস্থ্যবিধি মেনে তো এখন আসলে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে টিকিটের ভাড়া, সেই সাথে গভর্নমেন্ট কিছু ট্যাক্স, সবকিছু মিলে কি আসলে টিকিটের ভাড়া একটু বেড়েছে? এটাকে আপনি বলবেন? অনেকে অভিযোগ করছে টিকিটের ভাড়া বেড়ে গেছে আসলে। দেখুন, অ্যাকচুয়ালি যেখানে আমি ধরেন 100টা সিট বিক্রি করতে পারতাম, সেখানে 75টা সিট বিক্রি করছি। আমরা কিন্তু সেই আগের ভাড়ায় রেখেছি। এখানে আমরা হিসাব করে দেখেছিলাম যে 30-40% ভাড়া আমাদের বাড়ানো উচিত, কিন্তু আমরা সেই ভাড়াটা বাড়াইনি। কারণ আমরা চাচ্ছিলাম যে ইন্ডাস্ট্রিটা আবার নর্মাল চলে আসুক,
তারপরে যদি নর্মাল ফ্লো আসে তখন এই লসটা আমরা ফিউচারে হয়তো এটা পুষিয়ে রিকভার করতে পারবেন। কিন্তু কিন্তু সেটা হয়নি। আমরা ভাড়াটা কমে রেখেছিলাম, কিন্তু ভাড়াটা বেড়েছে হলো সরকারি সিদ্ধান্তে। রিসেন্টলি 2টা ফি অ্যাড হয়েছে, যেটা প্রায় 200 টাকার মতো ডোমেস্টিক সেক্টরে। ইন্টারন্যাশনাল সেক্টরে $5 থেকে $20 পর্যন্ত, কারণ এরিয়া ভিত্তিক। সার্ক দেশে একরকম, এশিয়ান কান্ট্রিতে একরকম, ইউরোপিয়ান কান্ট্রিতে একরকম। এই ধরনের বিভিন্ন যে যে ভাগ আছে, সেটা তো কিন্তু টিকিটের দাম বেড়ে গেছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটো মিলে। তো এই ফিটা অনেক দেশেই নেওয়া হয়, কিন্তু আমাদের দেশে এটা সময়ের ব্যাপারটা আমি মনে করি যে এই সময় আমরা যেহেতু ভাড়াটা বাড়াইনি, এই ফিটা একটু পরেও যদি প্রচলন করা যেত তাহলে খুব সম্ভবত ভালো হতো। তো যাই হোক, এখন আমাদের ইন্টারন্যাশনালও ফ্লাইটগুলো কিন্তু ধীরে ধীরে শুরু হচ্ছে। আপনি হয়তো দেখেছেন যে বিমানের টিকিটের জন্য হাহাকার। তার কারণ হলো যে রকম প্রয়োজন আছে সেই ধরনের ফ্লাইট নাই, এবং অনেক দেশের সাথে এখনো আমাদের আকাশ যোগাযোগ ব্যবস্থা কিন্তু পুরো প্রতিষ্ঠিত হয়নি। তো এই জিনিসটাও বেশ লম্বা সময় লাগবে, কারণ আমরা ফ্লাইট নিয়ে যেতে চাইলেও যে হোস্ট কান্ট্রি তাদের তো আমাদের ফ্লাইটটা অ্যাকসেপ্ট করার বিষয় আছে আর কি। তো যার জন্য আমি মনে করছি যে ইন্টারন্যাশনাল ফ্লাইট রিজার্ভেশনের ব্যাপারে এখন আমাদের অনেক লম্বা পথ যেতে হবে। একদম। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে করোনা টেস্ট সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক, এবং সেটি 72 ঘন্টার মধ্যে আসলে দিতে হয়। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এটা কিন্তু অনেক দেশের মানে যারা ফ্লাইটটা অ্যাকসেপ্ট করছে দেশের কিন্তু রিকোয়ারমেন্ট এটা, যে কোনো প্যাসেঞ্জার, সে ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে কেউ আজকে লন্ডন যাবে, তো এটা কিন্তু লন্ডন গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট যে এই উইদিন 72 আওয়ার্স এই কোভিড টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট সহ যেতে হবে। ভাইস ভার্সা আমরাও কিন্তু সেই ধরনের রিকোয়ারমেন্টটা অন্য দেশের কাছে দিয়েছি আর কি। তো বর্তমান পরিস্থিতিতে এটা আমাদের মানতেই হবে যে এটা আমাদের ফলো করা উচিত। আমরা যদি এই কোভিড স্প্রেডের শুরুর দিকটাতে যাই, এই বিশ্বব্যাপী এটাকে ছড়িয়ে পড়েছে কিন্তু এয়ারলাইনের মাধ্যমে, কারণ প্যাসেঞ্জার এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করেছে এবং তারা জনগণের সাথে মিশে গেছে। আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আমাদের চায়না থেকে প্যাসেঞ্জার এসছে, ইটালি থেকে প্যাসেঞ্জার আসছে, জনগণের সাথে মিশে গিয়ে কিন্তু আমাদের এই অবস্থাটা হয়েছে। ইউরোপের যদি আমি স্পেন বলি, ইটালি বলি, শুরুর দিকে যাদের সবচাইতে মর্টালিটি রেট বেশি ছিল, এটা কিন্তু এয়ারলাইনের মাধ্যমেই হয়েছে। যার ফলে আমার মনে হয় এই যে স্ট্রিক্ট রেগুলেশন, যেটা যে টেস্টের যে প্রিকন্ডিশন, এটা আমাদের মেনে চলা উচিত। সেটা আমরা প্রত্যাশা করি। একটু আসতে যাচ্ছে, আমাদের দেশে কিন্তু অনেক পরিত্যক্ত এয়ারপোর্ট আছে, সেগুলোকে আবারও সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় কিনা সে বিষয়ে আপনারা কি চিন্তা করছেন? সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে? আচ্ছা দেখুন, কিছু পরিত্যক্ত এয়ারপোর্ট এবং কিছু প্রস্তাবিত নতুন এয়ারপোর্ট, সেগুলো নিয়ে কিন্তু আমরা বেশ অনেকবার কথা বলেছি। এখনকার বাস্তবতা হয়তো ভিন্ন, যে এখন আমাদের যেগুলো চালু এয়ারপোর্ট আছে এগুলো নিয়ে আমাদের প্রথমে ভাবতে হবে, কিন্তু লং টার্ম যদি চিন্তা করি, আমাদের কিছু নতুন এয়ারপোর্টের কথা যেগুলো আমরা ভাবতে পারি, যেমন বাগেরহাটে একটা এয়ারপোর্টের কথা ছিল, সেই এয়ারপোর্টটা আমাদের আমরা চিন্তা করতে পারি, যেটা সুন্দরবনের ট্যুরিজমটাকে প্রমোট করতো। এবং কিছু কিছু পরিত্যক্ত এয়ারপোর্ট যেমন সিলেটের শমশেরনগরে আছে, তারপর ঠাকুরগাঁতে একটা পরিত্যক্ত এয়ারপোর্ট আছে, সেগুলো যদি আমরা আমাদের নেটওয়ার্কে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের এয়ারলাইন ইন্ডাস্ট্রির একটা বড় নেটওয়ার্ক তৈরি হবে। তা আমি মনে করি সেগুলো ব্যাপারে আমাদের এখন থেকে ভাবা এবং সেই অনুযায়ী আগে থেকে কাজ শুরু করে দেওয়া। সেটা আমরা প্রত্যাশা করি। আমরা যদি একটু জানতে চাই যে এয়ারলাইন্সের সেবার মানটাকে আরো বাড়ানো উচিত বলে আসলে মনে করেন কিনা, কিভাবে বাড়ানো যায়? আচ্ছা, সেবা কিন্তু এটা কিন্তু একটা আনএন্ডিং রেস।
যেমন যে মানে দ্যার ইজ নো এন্ড টু পারফেকশন বলে যে একটা কথা আছে, তো সেবার মানটাও কিন্তু সেরকম, এটা কনস্ট্যান্ট একটা ইমপ্রুভমেন্ট। তো আমরা এয়ারলাইন দিক থেকে কিন্তু এই জিনিসগুলো আমরা খুবই কম্পিটিটিভলি আমরা যেটা করছিলাম, প্যাসেঞ্জাররা বেনিফিটেড হচ্ছিল, যাতে আমরা একটা পারস্পরিক আপনার প্রতিযোগিতামূলক একটা মনোভাব নিয়ে সেবাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা প্যাসেঞ্জারদের যে সেবা যদি আমরা বলি ইনফ্লাইট সেবা যেটা, সেটা কিন্তু মানে রেস্ট্রিক্টেড অথবা নিষিদ্ধ। আমরা ইনফ্লাইট সেবাগুলো আমরা দিতে পারছি না সেটা। তো আমার মনে হয় যখন আবার সেই সময়টা আসবে, এটা মানে অ্যালাউড হবে যে না আমরা ইনফ্লাইট সেবাটা দিতে পারবো, আমরা অবশ্যই আগে আমাদের যে স্টেজ ছিল তার চাইতে ভালোভাবে দেওয়ার জন্য চেষ্টা করবো অবশ্যই। একদম শেষের দিকে ছোট করে একটু জানতে চাইবো যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর ক্ষেত্রে কিন্তু বিদেশি ফ্লাইটগুলো এগিয়ে থাকে, আমরা কিন্তু আসলে ওইভাবে ওই জায়গাটা দখল করতে পারছি না। তো এই বিষয়ে আসলে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? আচ্ছা, ইন্টারন্যাশনাল ফ্লাইটের ব্যাপারে এখানে আমাদের একটা বাস্তবতাকে কিন্তু বুঝতে হবে যে আমাদের দেশে যে আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো আসে তাদের বিশ্বের জায়ান্ট বলা হয়। আমরা যদি এমিরেট বলি, টার্কিশ বলি, তারপরে কাতার বলি, এরা কিন্তু ওয়ার্ল্ড এয়ারলাইন জায়ান্ট। তো সেই ক্ষেত্রে আমি যদি আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বিমানের কথা বলি, আমাদের বহরের আকার এবং নেটওয়ার্ক দুটোই কিন্তু আমরা কম্পিট করার স্টেজে নেই এখন। তো আমাদের এই ডিসঅ্যাডভান্টেজটা বেশ কিছুদিন থাকবে, কিন্তু আমি মনে করি বিমানের বহরে তো নতুন অনেক প্লেন জয়েন্ট হয়েছে আর কি। তো আমি আশা করবো হয়তো ভবিষ্যতে যখন ফ্লাইটগুলো নর্মালসিতে আসবে আস্তে আস্তে, বিমান সেই সক্ষমতা তৈরি করবে অ্যাটলিস্ট যে আমাদের নাগালের মধ্যে যে ডেস্টিনেশন গুলো সেগুলোর মধ্যে যেন কম্পিট করতে পারে। কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর এয়ারলাইনের জন্য কিন্তু সেটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের সরকারি সাপোর্ট নেই, মনিটারি সাপোর্ট নেই। সেটা এই ওয়ার্ল্ড এয়ারলাইনের সাথে কম্পিট করা আমাদের প্রাইভেট এয়ারলাইনের জন্য, বাংলাদেশের এয়ারলাইনে পার্টিকুলারলি, এটা কিন্তু খুব যে একটা মানে সম্ভব বিষয় আমি সেটা মনে করি না। তারপরে আমরা আসলে এই খাতের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনারা যে চ্যালেঞ্জ ফেস করছেন সেখান থেকে উঠে আসবেন খুব শীঘ্রই, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ করোনাকালীন দেশের এয়ারলাইন্স ব্যবসা পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় কথা বলছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। দর্শক, নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 1:30 আবারও ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।